গোটা ছুটির দিনটা বসে একটা সিরিয়াসভাবে কম্পিটিশন একটা করেছি, একটা কম্পারেটিভ স্টাডি করিয়েছি ডিফেন্স সেক্টরে, এবং সেখানে বেশ কিছু কথা বলেছি। কিন্তু সেগুলো বলার আগে এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল, কোনো রকম কেনা বেচার কোনো পরামর্শ নয়। আগের রিটার্ন ভালো দিয়েছে মানে ভবিষ্যতে রিটার্ন ভালো দেবে এমন কোনো কথা নেই। কেনার আগে অবশ্যই নিজের একটু অ্যানালিসিস করবেন। এমন একটা কিছু কোম্পানিকে নিয়ে এসেছি যে কোম্পানিগুলো কিন্তু প্রোমোটার হোল্ডিং দারুণ সুন্দর রয়েছে। এদিক থেকে কোম্পানিগুলোর মধ্যে মানে ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় রয়েছে। প্রেজেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রচুর অনুদান দিচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো। অথচ তাদের মধ্যে যখন কম্পিটিশন হচ্ছে তখন দেখতে পাচ্ছি কিছু কোম্পানি আবার পড়ে যাচ্ছে, কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে অন্যরকমভাবে। মানে যেটা থাক, যেটা আপনি কিনে রেখেছেন, কনফিউজ হবেন না বা কখনো ভাববেন না যে খারাপ হয়ে গেল। নো, প্রতিটা কোম্পানি ভালো। কোচিন শিপওয়ার্ড দুরন্ত কোম্পানি, অথচ কম্পিটিশনে দাঁড়িয়ে গার্ডেন রিচের কাছে হেলে যাচ্ছে। এটা একটা খুব নেগেটিভ বা খারাপ লাগলো নিজেরই, যে গার্ডেন রিচের থেকে কোচিন শিপওয়ার্ড আরো পাওয়ারফুল, কিন্তু ফান্ডামেন্টাল বলছে নো, এটা ঠিক হচ্ছে না। এইগুলো মানে মাইন্ড আর এ দুটোর মধ্যে পার্থক্য করে দিচ্ছে। আমরা যখনই দেখছি ফান্ডামেন্টালি, যেরকম ডেটা প্যাটার্ন, একটা দুরন্ত কোম্পানি, ডেটা প্যাটার্নের রিটার্ন এখানে দুরন্ত সব রিটার্ন দিয়ে দিয়েছে। সিকার ইন্টারপ্ল্যান্ট, সিকা ইন্টারপ্ল্যান্টের রিটার্ন দিয়ে দিয়েছে প্রায়, এখানে কত পার্সেন্ট রিটার্ন দিল, সিকা প্রায় 1500% রিটার্ন দিল, অথচ সে দাঁড়াতে পারলো না কম্পিটিশনে। এইগুলো পুরো মানে কম্পিটিশন চলেছে। যাই হোক, পুরো ভিডিওটা দেখুন, কাজে লাগবে। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, সাদা রঙের বোর্ড, তাতে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, আঁকিবুকি রয়েছে, কিছু সাইডের নাম রয়েছে এবং খোপ 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 করা রয়েছে। মানে এইটা দিয়ে কাজ শুরু। শুধু এটা দেখলে কিছু বোঝা যাবে না, তার পেছনে কয়েকটা শব্দ বলবো, যেরকম 38,400 কোটি টাকা, 38,400 crores। আরেকটা শব্দ বলবো 50,000 crores। আরেকটা শব্দ বলবো 79,000 crores। এই যে শব্দগুলো বলছি, এগুলোর মধ্যে যদি মেল বন্ধন একটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু টোটাল ধাঁধাটা সলভ হয়ে যায়। এই যে ধাঁধা রয়েছে, এই যে পাজলটা রয়েছে, পাজলের মূল বক্তব্য হচ্ছে ডিফেন্স সেক্টর। এই ডিফেন্স সেক্টর আগামী দিনে দুর্দান্তভাবে এগোতে চলেছে। ডিফেন্স সেক্টর শুধু আমরা নিজেরা তৈরি করছি না, আমরা সারা বিশ্বে সাপ্লাই করছি অস্ত্র। এই যে অস্ত্র সাপ্লাই করছি তার পরিমাণটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিন্তু 34,400 কোটি, যেটা শুরুতে বললাম 34,400 crores। আর এটা আগামী 4 বছর অর্থাৎ 2030 সালের মধ্যে টার্গেট রয়েছে, সেটা হচ্ছে 50,000 crore পৌঁছানো। যেটা 38,000 কোটি রয়েছে সেটা 50,000 কোটিতে পৌঁছাবে। তাহলে এটা বোঝা গেল। আর তৃতীয় শব্দ যেটা 79,000 কোটি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুদান দিয়েছে ডিফেন্স সেক্টরে আগামী দিনে অগ্রগতির জন্য, ভবিষ্যতে আরো বিরাটভাবে এগোতে চাইছে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এই ভিডিওর মূল বক্তব্য কিন্তু ওটা না। এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে এমন কিছু বিষয়কে নিয়ে কথা বলছি, এমন কিছু স্টককে নিয়ে কথা বলছি, এমন কিছু কোম্পানিকে নিয়ে ফান্ডামেন্টাল একটা জায়গার চেষ্টা করছি, যে জায়গার মাধ্যমে আমরা বুঝতে পারবো এই মুহূর্তে কোম্পানিগুলো কোথায় কি দাঁড়িয়ে রয়েছে, কোথায় একটা ভালো সুযোগ রয়েছে, আর সেই সুযোগটার সদ্ব্যবহার এই মুহূর্তে করা যায় কি না। কারণ একটা কারেকশন অলরেডি হয়ে গেছে, অর্থাৎ এমন একটা জায়গায় মার্কেটে তলানিতে পড়ে আছে, হয় আরেকটু কারেকশন আরো হবে, কিংবা আর কারেকশন নয়, ব্যাক করবে আগের জায়গায়। যদি কারেকশন আরো হয়ও, সেটা কিন্তু অপরচুনিটি হবে, সেটা কিন্তু লস হবে না। কারণ এই সেক্টরটা, ডিফেন্স সেক্টরে, 1 নম্বর গভর্নমেন্ট প্রচুরভাবে পৃষ্ঠপোষকতা করছে, সাপোর্ট দিচ্ছে। নাম্বার 2, গ্লোবাল রিস্ক বাড়ছে, সারা বিশ্বে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, এর জন্য প্রচুর ওয়েপন্স বা আর্মারের প্রয়োজন পড়ছে, যেগুলো ভারত সাপ্লাই করা শুরু করে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে ভারত নিজের মধ্যেই ডোমেস্টিক্যালি এমন পরিস্থিতি, চায়নার আক্রমণ ভয়, পাকিস্তানের ভয়, রিসেন্টলি বাংলাদেশের ভয়, চারিদিক থেকে ঘিরে রয়েছে। সুতরাং তাদেরকে আরো মানে মনোযোগী হতে হচ্ছে। এবারে ভারত দেখছে যে আমরা তো স্বাবলম্বী হলাম, আত্মনির্ভর হলাম, তার সঙ্গে সঙ্গে বাকিদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্নভাবে কিভাবে সাপোর্ট করা যায়। আন্ডার ওয়ার্ল্ডে যে কোম্পানি, যেরকম আন্ডার পারফর্মিং যে সমস্ত দেশগুলো রয়েছে, শ্রীলঙ্কা, মায়ানমার, এছাড়া অন্যান্য জায়গা, আফ্রিকার বিভিন্ন অঞ্চল, এছাড়া আমরা দেখি সিঙ্গাপুরেও দেখেছি প্রচুর অস্ত্র সাপ্লাই, এবং প্রেজেন্ট নিউজ তো অনুযায়ী আমেরিকাতে পর্যন্ত প্রচুর অস্ত্র সাপ্লাই করেছে, বুলেট আর্মার সাপ্লাই করেছে। বিরাট ব্যাপার এটা। এবং এছাড়াও আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে, ফ্রান্সে যেরকম আমরা ফ্রান্স থেকে নিচ্ছি, সেরকম ফ্রান্সেও কিন্তু আমরা সাপ্লাই করছি কিছু অস্ত্র। মানে গোটা বিশ্বটাই একটা কিন্তু বাজার হয়ে গেছে ইন্ডিয়ার কাছে। তাহলে এখন প্রশ্ন খুব সিম্পল, আমরা যেভাবে এগোচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর গ্লোবাল রিস্ক বাড়ছে, নাম্বার 2 যেটা বাড়ছে সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া যেরকমভাবে এগিয়ে চলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাপোর্ট রয়েছে। নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে কি এক্সপোর্টের ডিমান্ডটা বাড়ছে। চতুর্থত এই এক্সপোর্টের পরিমাণ 62.2% গ্রোথ রেট রয়েছে, মানে কত পরিমাণ আমরা এক্সপোর্ট করছি। তো এইটা মানে বিগত 9 বছরে আমাদের এই টোটাল বিজনেসটা, ডিফেন্স সেক্টর 23 গুণ বেড়েছে। এটা কিন্তু গভর্নমেন্টের ডেটা অনুযায়ী।
এইবারে তো অনেক কথা হলো, এবার আসা যাক কি 15খানা স্টককে আমি সাইডে লিখে গেছি। স্টকগুলোর এবার কাজ শুরু করব কি, প্রচুর খাটাখাটনি কাজ শুরু হবে, দেখে বুঝতেই পারছো সমস্ত জায়গায় এখানে যে প্যারামিটারগুলো এক্স অ্যাক্সিস যদি এটাকে বলে থাকেন, তাহলে এখানে 15টা স্টকের মধ্যে এইচএল, বিএল, বিডিএল, কোচিন, গার্ডেন রিচ, দ্য পরস ডিফেন্স, এমটার, জেনটেক, ডেটা প্যাটার্ন, সিকা, ইন্টারপ্ল্যান্ট, আইডিয়া ফোর্জ, অ্যাপোলো, ম্যাজাগাও, সোলার ইন্ডাস্ট্রিজ, অ্যাস্ট্রা, 15খানা স্টককে রেখে দিয়েছি। আর যে সমস্ত প্যারামিটারগুলোকে ওয়াই অ্যাক্সেসে নিয়েছি, যেরকম মার্কেট ক্যাপ, এটা দেখে রিস্কটা বুঝবো, বড় যদি হয় তাহলে পরিমাণ চাপ কম, আর ছোট হলে রিস্ক বেশি। 2 নম্বর হচ্ছে ভ্যালুয়েশন, ভ্যালুয়েশনটা খুব জরুরি। শুধু ভ্যালুয়েশন দেখলে হবে না, কোম্পানিটা বিগত 5 বছর, 8 বছর, 10 বছর কেমন দৌড়েছে। ছেলেটা এবছরে খুব সুন্দর জায়গায় রয়েছে, মানে ছেলেটার অন্য কোনো জায়গায় গন্ডগোল থাকতেই পারে, তাহলে সেটা দেখবো। তারপরে আমরা দেখবো কি গ্রোথটাকে, এই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল, এগুলো কি জিনিস, সেগুলো এখন বলতে গেলে দিন পুরো ভোর রাত হয়ে যাবে। এখন যেটুকু দরকার সেটা হচ্ছে এইটুকু জেনে রাখো যে এগুলো খুব এফিসিয়েন্সির জন্য কাজে লাগে। যদি একটু ডিপলি কেউ বোঝার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারেন, সেটা মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন। সেখানে আমি বলেছি পার মান্থ 49 টাকা এরকম করে রাখা, 59 টাকা এরকম একটা রাখা আছে। আর একটা রয়েছে যেগুলো গোল্ড মেম্বার, আর একটা হচ্ছে সিলভার ডায়মন্ড মেম্বার, সেগুলো হচ্ছে পোর্টফোলিও অ্যাসেসের জন্য লাগে, সেগুলো পরের কথা। এখন যেটা সেটা হচ্ছে পরের প্যারামিটার ডেট টু ইকুইটি রেশিও, ঋণের পরিমাণ খুব কম। কোথায় রয়েছে ঋণ, যদি ধার বেশি থাকে তাহলে তো বিপদ, ধার কম থাকা মানে নিজের সুবিধা। প্রোমোটার হোল্ডিং থেকে কোম্পানিটার আস্থা বোঝা যায়, প্রোমোটার নিজেই বিক্রি করছে, নিজেই সেল করে বেরিয়ে যাচ্ছে, নিজেই কোনো ইয়ে নেই, আর সে বড় বড় কথা বলছে যে তুমি এটা নাও ওটা নাও, নো। আর লাস্টে 5 বছরে আমাকে কেমন রিটার্ন দিয়েছে কোম্পানিটা, এই হলো আমার এক্স অ্যাক্সিস। এবারে কাজ শুরু। আমি তাড়াতাড়ি করার জন্য আমি আপাতত ভিডিওটা বন্ধ রাখছি, পজ করছি, এবারে পুরোটা লিখে ফেলছি, তারপরে আমি ডিটেলসে আসছি। কিছুটা এই পর্যন্ত এলাম, দেখে বুঝতে পারছো কিছু কাজ শুরু হয়েছে, কিছুটা করেছি। মানে এইখানে দেখতে পাচ্ছি হাড্ডা একটা সব লড়াই হচ্ছে, বেশ কম্পিটিশন রয়েছে, এই জন্য একটা দশমিকের পরে একটা সংখ্যাকেও নিয়ে এসেছি। এখানে হিন্দুস্তান অটোটেক লিমিটেড যেরকম রয়েছে আন্ডার ভ্যালুড হয়ে রয়েছে, এইখানে ভারত ইলেকট্রনিক 54 রয়েছে, এটাও কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে। ওদিকে অপরপক্ষে বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড, মিসাইলের জগতে একটা দুর্দান্ত ব্যাপার, সে কিন্তু ওভারভ্যালুড জায়গায় চলে গেছে। গার্ডেন রিচ কিন্তু এখন আন্ডার ভ্যালুড, 42 রয়েছে, ভেরি সিচুয়েশন গুড। এমটার টেকনোলজি ওভার ভ্যালুড, 189 হিউজ বেরিয়ে গেছে। জেন কিন্তু 53তে রয়েছে, নট ভেরি হাই। ডেটা প্যাটার্ন 73 রয়েছে, ডেটা প্যাটার্নও কিন্তু ওভার ভ্যালুড জায়গায় চলে গেছে। যদি আমি শুধু কে ধরে গুরুত্ব দিই, এছাড়া আরও অনেক প্যারামিটার আছে। আচ্ছা, বাকি পার্টগুলো তাহলে আমি চালাচ্ছি। এর মধ্যে দুটোর পেয়ে গেছি, ঋণের পরিমাণ 0 ডেট টু ইকুইটি রেশিও, মানে দারুণ অবস্থা। এইচএল আর বিএল দুটোই দারুণ জায়গায় চলছে এই পর্যন্ত। বাকিদের খবর নাও কি হলো। এর যে আউটকাম গুলো আসছে সেটা দেখার আগে একটা কথা বলে রাখা দরকার, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্স। প্রচন্ড কম্পিটিশন চলছে এই মুহূর্তে, এমন এমন পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু কোম্পানিকে, যেগুলোকে একটা সময় ভেবেছিলাম যে দারুণ অবস্থা রয়েছে, ফান্ডামেন্টাল যখনই ঢুকে যাচ্ছে সেগুলো একটা করে এলিমিনেট হয়ে যাচ্ছে। এটা এলিমিনেট আমি করছি মানেই কিন্তু এটার মানেই পারফেক্ট নয় যে সেটা এলিমিনেট তোমার ক্ষেত্রে হয়ে যাবে। যদি অলরেডি নিয়ে গিয়ে থাকো, পোর্টফোলিও থেকে থাকে, ডোন্ট ট্রাই টু সেল এনিথিং, যেটা রয়েছে সেটা থেকে বেরোবে না। এটা আমার আপাতত নিজস্ব যে অ্যানালিসিস তার বেসে একটা আউটকাম আসছে, এটার সঙ্গে কখনো খবরদার এই জায়গায় তুলবে না। এমটার আমি দেখতে পাচ্ছি এই জায়গায় রিপোর্টে নেগেটিভ চলে আসছে। নেগেটিভ বলতে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল দুটোই খুব সামান্য রয়ে গেছে, ঋণের পরিমাণ সামান্য, অথচ ইভেন প্রোমোটার সেল করছে, এটা একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। অপরপক্ষে দেখতে পাচ্ছি এক দুরন্ত অবস্থা, 70%-এর বেশি হয়ে গেছে এই প্রথম 4টে কোম্পানিকে, যাদের ঋণ পুরোপুরি জিরো, অলমোস্ট জিরো, 0.01 মানে জিরোই বোঝায়। তো এদের তার মানে 4টের ওপরে কনসেন্ট্রেশন করে পুরো ডিফেন্স সেক্টরটা দৌড়চ্ছে মনে হচ্ছে। কিন্তু নিচের দিকে এমন কিছু রয়ে গেছে যেগুলো কিনা কিন্তু ওপরের গুলো হচ্ছে লার্জ ক্যাপ, কিছু কিছু করতে হবে লার্জ নয়, বিডিএল কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপের জায়গায় চলে এসছে। গার্ডেন রিচ মিড ক্যাপ রয়েছে, হ্যাঁ, আর জেনও কিন্তু মিড ক্যাপ। এর পরের বাকি পার্টটা বলে দিচ্ছি। আইডিয়া ফোর্সটাকে দেখতে গিয়ে এবার আরেকটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে আইডিয়া ফোর্সের মধ্যে পি খুঁজে পেলাম না। আবার উল্টো দিকে রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো পয়েন্ট ছিল সেটাই দেখতে পাচ্ছি নেগেটিভ রয়ে গেছে, -9, এবং রিটার্ন অন ইকুইটি দেখাচ্ছে -10। মানে এরকম পরিস্থিতি ঠিকঠাক নয়। আবার প্রোমোটার হোল্ডিংও 33 রয়েছে, মানে আইডিয়া ফোর্সকে খুব রিস্কি লাগছে। পি কোথাও নেই, খুঁজে পেলাম না। আরেকটা মারাত্মক ব্যাপার, আর্নিং পার শেয়ার 23 টাকা, -23, 23.8, মানে আর্নিং কিচ্ছু হচ্ছে না।
এরকম জায়গায় চলে গেছে। তো এইটা অবস্থায় কোম্পানি থেকে কিন্তু আমাদের 11 নম্বর কোম্পানিটা আমাদেরকে প্রথমেই কিন্তু বাদ হয়ে যাচ্ছে। বাকিগুলো বলছি, খুব কষ্টসাধ্য কাজ চলছে। যদি নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে হলে। আর প্রচণ্ড পরিশ্রমের কাজ, যদি যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন যদি মনে হয় যে সত্যি সার্থক হচ্ছে কাজটা, একটা লাইক দেবেন, ওটাই আমার মোটিভেশনের কাজ, আর কিচ্ছু না। এছাড়া এই পর্যন্ত আমার মোটামুটি চলে এসছে কাছাকাছি। কোচিং শিপওয়ার্ডকে বাকি রেখেছি, এখন হয়নি। আর অ্যাস্ট্রাকে বাকি রেখেছি। কাজ করতে করতে সোলার ইন্ডাস্ট্রিকে দেখলাম, লার্জ ক্যাপ কোম্পানি হয়ে গেছে, মিড ক্যাপ ছিল ওটা, দারুণ ব্যাপার। আরেকটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে এর পিটা কিন্তু 87 রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ পি কিন্তু এই সোলার ইন্ডাস্ট্রিজের কাছে 25 রয়েছে, মানে ওভার ভ্যালুড হয়ে গেছে ব্যাপারটা। আমি 5 বছর রিটার্নটা কত দেখি তাহলে ধরতে পারবো ব্যাপারটাকে। এর মধ্যে দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং 73% নিয়ে বসে আছে, ভেরি গুড। আর রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়ের তো তুলনা নেই, মানে বোধহয় সেরা হয়ে গেছে দুটোতেই, এত বিউটিফুল জায়গা। ঠিক আছে, বাকিগুলো দেখছি, তারপরে আবার বলছি। কাজ মোটামুটি শেষের দিকে যাচ্ছে। ইন্টারেস্টিং আরেকটা জিনিস পেলাম, অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্ট বলে একটা রয়েছে স্টক, ডিফেন্স সেক্টরেও কাজ করছে। কিন্তু চমক লাগলো যেখানে, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং মাত্র 6.4%, সামান্য পরিমাণে রেখে দিয়েছে প্রোমোটার। আর ম্যাক্সিমাম মানে 6.54 প্রথম থেকেই, মোটামুটি আগে 2023 সাল থেকে 6.54 দেখছি, কিন্তু 70% বেশি কিন্তু রেখে দিয়েছে কিন্তু পাবলিক। এবং 15% মতো রেখেছে ডিআইআই এর কাছে আছে, এফআইআই 7%। যদি তিনটেকে যোগ করি তাহলে এখান থেকে 13 আর 15, 25% মাত্র রয়েছে ইনস্টিটিউশনের কাছে। বাকি 70% মানে 30% ওদের কাছে, 70% হচ্ছে কি 70% বেশি, 71%-এর কাছাকাছি কিন্তু রেখে দিয়েছে পাবলিক বা রিটেলার রেখেছে। বড় বড় যারা রয়েছেন তারা রেখে দিয়েছেন এগুলো। যাই হোক, অবশ্যই রিটার্ন ভালোই দিয়েছে, সে কারণের জন্য এবারে কোচিংকে দেখছি, আর তারপর 5 ইয়ার রিটার্ন। সত্যি একটা স্টক কি মারাত্মকভাবে রিটার্ন দিয়েছে, মাঝে মাঝে কাজ করার সময় দেখতে পাচ্ছি, ইন্টারেস্টিং। সেখানে বলছে মাজাগাঁও ডক 5 বছরে 2200% রিটার্ন দিয়ে দিয়েছে, 2235%, ভাবা যায়। আবার আরেকটা স্টককে দেখলাম তার আগে, সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম, সে প্রায় 2300% রিটার্ন দিয়েছে, 2392% রিটার্ন দিয়ে দিয়েছে। মানে এই সব কোম্পানিগুলো, কিংবা গার্ডেন রিচ শিপ, সেও 1268% রিটার্ন দিয়ে দিয়েছে। মানে মাল্টি রিটার্ন কিন্তু 5 বছরে। যদি কেউ মাজাগাঁও ডককে ঠিক টাইমলি ইনভেস্ট করতে পারতো, 2200 কথা চাই না, কিন্তু তো 1000-1500%-এর উপর নিশ্চয়ই কিছু লোকের রয়েও গেছে এখন এর মধ্যে। 5 বছরে 2200 দিয়েছে, মানে যারা যারা হোল্ড ঠিক মতো করে রেখেছে, তাহলে সে 1000-1500 রিটার্ন তাদের রয়েছে, বেশি বই কম না। কেউ 1 লক্ষ টাকা রেখে থাকলে এখন 10 লক্ষ টাকা হয়ে গেছে, 10 গুণ যদি এখানে ধরে রাখি, তার তো বটেই, তার বেশি বই কম না। 2235 মানে যদি ধরি, 2200 মানে 220 পয়েন্ট, 220 পয়েন্ট যদি হয় তাহলে 22 গুণ 25 গুণ রিটার্ন দিয়ে দিয়েছে। 25 গুণের জায়গায় যদি 10 গুণ হয়, 15 গুণ হয়, তাহলে 10 লক্ষ টাকা 1 কোটিতে পরিণত করে দিয়েছে 5 বছরের কম সময়ের মধ্যে, বিরাট ব্যাপার। এবারে কি বলছি, সোলার ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, সোলার ইন্ডাস্ট্রিজে এবারে দেখছি মোটামুটি কাজ শেষের দিকে। আমাদের সোলার ইন্ডাস্ট্রিজ বাকি রয়েছে, আর অ্যাস্ট্রা বাকি আছে, দুটোই প্রশ্নচিহ্ন রয়েছে আমার। যে বলতে বলতে সোলারও চলে এসছে। সোলার ইন্ডাস্ট্রিজের 5 বছরে কি রয়েছে এবার দেখে নাও। 970-71% দিয়েছে, 970% ধরছি, 970.88, মানে 971 হয়, 70ই ধরে নিচ্ছি। আর শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা দিয়ে যদি অ্যাস্ট্রা আমাদের মাইক্রোওয়েভ শেয়ার প্রাইস এবার তো দেখে নিচ্ছি 5 বছরে কি অবস্থা, কারণ এইগুলোর ক্ষেত্রে চলে এসছে এটা মাইক্রোওয়েভে। এবারে 5 বছরে কত দেখছি, কতটুকু রিটার্ন দিয়েছে, কারণ এইরকম স্মল ক্যাপ কোম্পানির রিটার্ন কেমন ধরনের পরিস্থিতি, 724.97, মানে 725% মতো রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে একটা জায়গায় কিন্তু আউটকাম চলে এসছে, বেশ কষ্টসাধ্য কাজ। একটা লাইক কিন্তু চাই, এই লাইকটা আমাকে মোটিভেট করছে বা করবে ভবিষ্যতে, যে আমি যেদিকে এগোচ্ছি, যে কাজটা করছি সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে। আমি এবারে লাল কালি নিয়ে নিলাম, কাজগুলো সুবিধা। এবারে আমার ডেটা নেওয়ার কাজ শেষ, ডেটায় ভরে গেছে পুরো জায়গাটা, একেবারে হাড্ডাহাড্ডি জায়গা, লড়াই। এখানে এবারে কি কাজ রয়েছে সবকিছু বলার আগে মাঝখানে যেটা আবার সেই একই কথা, আমার ডিসিশন মানেই কিন্তু নয়, মার্কেট খুব রিস্কি রয়েছে। ইনভেস্ট করার আগে নিচে যাচাই করে নেবে। পাস্ট রিটার্ন ভালো মানেই ভবিষ্যৎ রিটার্ন ভালো, এমন কোনো মানে নেই। আর ভিডিওটা শুধু এডুকেশনাল বেসিসে, কোনো রকমভাবে কিন্তু কোনো কেনা বেচার কোনো রেকমেন্ডেশন একেবারেই নয়। তাহলে এবারে আসছি এর মধ্যে দিয়ে খুব ছটপট করে একটা জায়গায় আসবো। যেরকম মোটামুটি আমি দেখবো কি, মার্কেট ক্যাপ কম হওয়া মানে, আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেট ক্যাপ কম অথচ রিটার্ন বেশি দিয়েছে, মানে দৌড়ানোর ক্ষমতা ভালো রয়েছে।
যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সিকা দিয়েছে 1539% রিটার্ন, সিকা ইন্টারপ্ল্যান্ট মাত্র 2000, মানে ও দৌড়ানোর ক্ষমতা, ছোট এখন রয়েছে, বড় এখনো হয়নি। তাহলে এইরকম জায়গায় দেখতে পাচ্ছি। আবার আমি যদি দেখে নিই অ্যাপোলো 8500 রয়েছে মিড ক্যাপে, এরও কিন্তু 2300% দিয়ে দিয়েছে, বরঞ্চ মাজাগাও 1 লক্ষ হয়ে গেছে, তত রিটার্ন তার থেকে অ্যাপোলো। আবার রিস্কও সেরকম রয়েছে। আবার আমি ওদিক থেকে যদি দেখে নিই 29,000 রয়েছে গার্ডেন রিচ, তার মানে গার্ডেন রিচও কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, মানে 29,000 মানে হচ্ছে মিড ক্যাপ ছেড়ে লার্জ ক্যাপই হয়ে গেছে, তবুও লাখে যায়নি। এই দিক থেকে দেখতে গেলে ঠিকঠাকই আছে। আর ছোট এদিক থেকে যদি আমি সবচেয়ে খারাপ হাল যে আইডিয়া 4 যে দেখছি -66, মানে আইডিয়া 4কে এমনি বাদ দিয়ে দিচ্ছি কম্পিটিশন থেকে, এখানে রেখে বেকার লাভ নেই এর, এ পুরো বেকার করে দেবে, মানে জিনিসটাই গন্ডগোল করে দেবে, এটাকে পুরো অফ করে দিলাম, ঝামেলাটা কম থাকবে। এবার আসছি বাকিগুলোর মধ্যে থেকে আমি একটা জায়গা বেছে নিচ্ছি। মার্কেট ক্যাপটাকে এখন আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ মার্কেট ক্যাপটা থাক, এখন এটাকে নিয়ে লাস্টে গিয়ে আলোচনা করবো। পি যদি দেখি ভ্যালুয়েশন কম কোথায় রয়েছে, আচ্ছা কোচিন শিপওয়ার্ডের ভ্যালুয়েশনটা দেখা হয়নি, সেটা একটু আমি দেখে নিচ্ছি। যেরকম পি রয়েছে 54, কিন্তু এর ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে সেটা একটুখানি বুঝে নিতে পারলে বেশি ভালো হয়। আচ্ছা ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 41.4, এর হচ্ছে 41, ঠিক আছে, তার মানে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে আন্ডার ভ্যালুটির মধ্যে দেখতে পাচ্ছি 1 নম্বর হিন্দুস্তান এরোটিক লিমিটেড, ভারত ইলেকট্রিক লিমিটেড হয়ে এসছে, কাছাকাছি চলে এসছে, এরপরে কদিন বাদে এও ছাড়িয়ে যাবে। আর বিডিএল নয়, কোচিনও নয়, গার্ডেন রিচ কিন্তু এখন সুন্দর জায়গায় রয়েছে, এখনো পর্যন্ত ওভারভ্যালু নয়, 42 রয়েছে 57 জায়গা, যদিও এটাকে দিকে পুরো সবকিছু ডিসিশন নেওয়া যায় না, কিন্তু একটা মোটামুটি একটা জায়গা আসে। এমটার ভুলেও না 189 চলে গেছে, ফরেস্ট ডিফেন্সও বেরিয়ে গেছে 74.8 জায়গা, 57 জায়গা। আচ্ছা জেন টেকনোলজি অদ্ভুতভাবে কিন্তু একটু নেমে এসছে, এই জেনকে কিন্তু মাঝখানে দেখেছিলাম ওভারভ্যালুড হয়ে গেছিল, কারেকশনটা ভালো মাসের কারেকশন হয়েছে, তারপরও 1700-1800% কারেকশন হওয়ার পরে রিটার্ন, তাহলে কত রিটার্ন দিয়েছিল আগে। আচ্ছা ডেটা প্যাটার্ন বেরিয়ে গেছে 54, সিকা ইন্টারপ্ল্যান্ট এখনো কিন্তু রয়েছে 1500% রিটার্ন দেওয়ার পরেও কিন্তু পিটা ভালো রয়েছে। অ্যাপোলো অনেক ওপরে 95 চলে গেছে, অ্যাপোলো একেবারে এন্ট্রি করার পজিশনই নেই। আচ্ছা মাজাগাও ডকের কি হলো একবার দ্বিতীয়বার দেখতে হবে, কনফিউশন হয়ে গেছে, 14 মাত্র দেখাচ্ছে পি, এটা কি ভুল দেখলাম না কি, এটা একটু দেখতে হবে, কারণ অনলি 14 এরকম অবস্থা, এটা তো মানে সাংঘাতিক ব্যাপার মনে হচ্ছে। মাজাগাও ডক অনলি 14, কি বলছে দেখি পি কোথায় বলছে, না স্টকটার পি হচ্ছে আমার লেখায় ভুল হয়েছে, দিস ওয়ান ইজ 41, আর ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে, দি সেম 41, এখানেও এটাও 41, তাই ভাবি 14 হওয়ার কথা না, ঠিক আছে। তার মানে মাজাগাও ডক কিন্তু এখনই বলতে পারছি না, যদি ধরে নিই মানে একেবারে বাউন্ডারিতে আছে তাই ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি কাকে দিচ্ছি, সোলার অনেক ওপরে চলে গেছে। আর এ কোথায় রয়েছে, অ্যাস্ট্রা 57 আর 60 যে পার্থক্য, এর ডিসিশনটা তোমাদের হাতে, আপনাদের হাতে, যদি মনে করেন নিতে তাহলে ঠিক আছে, না নিলে ঠিক আছে, ধরে নিয়ে নিলাম এটা আমি, কারণ এরপর আরও কম্পিটিশন বাড়বে। আচ্ছা রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড কার সব থেকে বেশি আছে, রিটার্ন অন যদি ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, এর মধ্যে একে 38 সবচেয়ে বেশি রয়েছে, 38-এর কাছাকাছি থেকে 43, তাহলে মাজাগাও ডকে দেখছি 43 রয়েছে। সেকেন্ড ওয়ান যদি বলি তার মানে কাছাকাছি যদি যায় তাহলে পর কিন্তু এ যাচ্ছে, মানে ভারত ইলেকট্রনিক লিমিটেড। থার্ড যদি বলি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 38, সোলার ইন্ডাস্ট্রিজ ভালো জায়গা রয়েছে, এর থেকেও বেশি বেটার জায়গা রয়েছে 3টে। রিটার্ন অন ইকুইটি থেকে যদি বলি, রিটার্ন অন ইকুইটির দিকে দেখলে সব থেকে বেশি যদি দেখি তাহলে দেখবো মাজাগাও ডক 34। সেকেন্ড ওয়ান যদি দেখি তাহলে বলবো যে 32 সেকেন্ড ওয়ান। আর তৃতীয় যদি বলি এদের মধ্যে থেকে কে আসছে 29, অর্থাৎ ভারত ইলেকট্রনিক লিমিটেড, আর আর কিছু নেই, 29 এরকম জায়গায় চলে এসছে। ডেট টু ইকুইটি রেশিও আর দুরন্ত অবস্থা, সব যতগুলো কোম্পানি 4খানা কোম্পানি পুরো জিরো রয়েছে, যেরকম এ জিরো, 3টে আরেকটা জিরো, দিস ওয়ান, 4টে জিরো পরপরই রয়ে গেছে। আচ্ছা এরা একেবারে ডেট ফ্রি, মান সবচেয়ে ভালো হয়। আচ্ছা প্রোমোটার সব থেকে বেশি কোথায় রয়েছে, প্রোমোটার সব থেকে বেশি রয়েছে 74.9 এ রয়েছে, সেকেন্ড ওয়ান 74.5 এ রয়েছে, 70-এর ঘরের মধ্যে 71.7 এ রয়েছে, ও এর থেকেও বেটার রয়েছে দিস ওয়ান 80%-এর বেশি, কে এটা, মাজাগাও 81% রেখেছে, ফলে এর থেকে কম একে তাহলে অফ করে দিতে হবে, মানে এ কম্পিটিশন থেকে বেরিয়ে হয়ে গেল, থাকলো না, কারণ আমাকে প্রথম তিনটে নিচ্ছি, এর মধ্যে কিন্তু 71-এর জায়গা রইল না, যদি নেই তাহলে একেও নিতে হয়, একেও নিতে হয়,
কিন্তু 71কে নিলাম না, তাহলে এইরকম জায়গা হলো। এবার রিটার্ন সব থেকে বেশি কে কে দিয়েছে মোটামুটি একটা জায়গাতে, তাহলে তো বোঝাই যাচ্ছে এখানে এ রিটার্ন সব থেকে বেশি দিয়েছে, 2300% রিটার্ন দিয়েছে। সেকেন্ড ওয়ান রিটার্ন দিয়েছে এ দিয়েছে সব থেকে বেশি 2235 দিয়েছে মাজাগাঁও, এ দিয়েছে। তৃতীয় যদি দেখি তাহলে এ হচ্ছে 1500 আর এ হচ্ছে 1200, তার মানে আমি 1500কে যদি নেই তাহলে এইখানে 3টে পয়েন্টে চলে আসছে সিকা ইন্টারপ্ল্যান্ট হয়ে গেল। তো এইবারে যদি আমি কনক্লুশন আসার জন্য একটা পরিস্থিতি জায়গায় তোর চলে আসি, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি পয়েন্টের দিকে 2 এর ক্ষেত্রে ভারত ইলেকট্রনিক লিমিটেডের 4টে পয়েন্টে যোগ হয়েছে, বিডিএল এ 2টো এসছে, কোচিন শিপওয়ার্ড কিছু পেল না, আচ্ছা আচ্ছা গার্ডেন রিচ 2টো, পারাস ডিফেন্স কিছু পেল না, এমটার কিছু হলো না, জেন টেকনোলজির ক্ষেত্রে অনলি ওয়ান, দ্যাটস এ ভেরি গুড কোম্পানি ছিল এবং এদের কিন্তু ভালো ছিল, কিন্তু একটুর জন্য, কারণ এর রিটার্ন ক্যাপিটাল যথেষ্ট ভালো রয়েছে, 37.22 ইজ নট এ ম্যাটার অফ জোক, কিন্তু যেহেতু এরা একটু বেশি হয়ে গেছে সেই কারণের জন্য এত ভালো রেজাল্ট থেকেও কিন্তু আফসোস কিছু করা গেল না। এনিওয়ে, ডেটা প্যাটার্নের ক্ষেত্রে যাই, ডেটা প্যাটার্ন অনলি ওয়ান নিচ্ছে, অথচ যথেষ্ট ভালো ছিল। সিকা ইন্টারপ্ল্যান্ট 2 নিয়ে নিল, আচ্ছা অ্যাপোলো এখান থেকে নিল 1, আচ্ছা মাজাগাঁও ডক চলে গেল 1 2 3 4টে পয়েন্টে মাজাগাঁও ডক চলে এসছে, আচ্ছা সোলার ইন্ডাস্ট্রিজ মাত্র 2 দেখাচ্ছে সোলার, আচ্ছা আর অ্যাস্ট্রা 1 মাত্র দেখাচ্ছে। এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে প্রথম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যে 4, তার মানে একে আমি ফার্স্ট বলছি ভারত ইলেকট্রনিক লিমিটেড আবারও এখান থেকে দাঁড়াচ্ছে, সেকেন্ড ওয়ান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাজাগাঁও ডক দাঁড় করাচ্ছি, 4 পয়েন্ট রয়েছে, তাহলে এই দুটো ছাড়া আর কেউ নেই, মানে এই দুটো হচ্ছে ফার্স্ট জায়গায়। ভারত যদি না নিচ্ছে ইচ্ছা করে তাহলে মাজাগাঁও হচ্ছে, না হলে ভারত ইলেকট্রনিক লিমিটেড একদম টায় রয়েছে, বা মাজাগাঁওটা এর তুলনায় এর একটু কম রয়েছে, কিন্তু বাকি কোনো অংশে কম নয়, একেবারে দুরন্ত অবস্থা। বাই দা ওয়ে এও কিন্তু একটা পয়েন্ট পাবে, এও তো 0। আমি আরেকবারও চেক করে নিই মাজাগাঁও টক কি ঋণের পরিমাণ সম্পূর্ণ 0, এটাও একটা কনফিউশন আমার রয়েছে। দেখি ইয়েস, ঋণের পরিমাণ সম্পূর্ণ 0 রয়েছে, তার মানে যদি নিতে হয় একেও তো নিতে হয় আমাকে, তাহলে একে যদি নেই তাহলে এ কিন্তু 4 থাকছে না, এ তাহলে কিন্তু 5 পয়েন্ট হয়ে যাচ্ছে, 3 4 বাপরে 1 2 3 4 5 6টা পয়েন্টে একে তাহলে চলে আসছে, 6 পয়েন্ট পেয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু মানতে হবে। আর যদি আমি একে এবারে আসছি মার্কেট ক্যাপের দিকে, এ কিন্তু লার্জ ক্যাপ রয়েছে, এ রয়েছে কিন্তু এও লার্জ ক্যাপ রয়েছে, তার মানে এরকম লার্জ ক্যাপেই এদের কনসেন্ট্রেশনটা বেশি দাঁড়াচ্ছে। এইরকম জায়গাতে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু জায়গা পেল না, এটা একটা কিন্তু প্রশ্ন চিহ্ন থাকলো যে এত ভালো কোম্পানি যেরকম পারাস ডিফেন্স আমি বাদ দিলাম, একে না হয় দিচ্ছি না, কিন্তু গার্ডেন রিচ শিপ বিল্ডার্সও দুরন্ত কোম্পানি। এনিওয়ে বিডিএল ঠিক আছে, জেনও দারুণ, ডেটা প্যাটার্ন ভালো, সিকা ইন্টারপ্ল্যান্ট তো অফকোর্স বেটার, কিন্তু রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড বা ভ্যালুয়েশন থেকে ধরলে, তার মানে এখন স্মল ক্যাপের মধ্যে যদি আসি, লার্জ ক্যাপের মধ্যে আমি একটা জিনিস বুঝে গেলাম, লার্জ ক্যাপের মধ্যে ভারত ইলেকট্রনিক লিমিটেড অথবা আমি এখানে মাজা পেয়ে গেলাম, ভালো কথা। কিন্তু মিড বা স্মলের মধ্যে যদি যাই তাহলে আমি কি কম্পিটিশন যদি হয় শুধু স্মল মধ্যে, তাহলে কিন্তু এরা যেমন আমি বলতে পারি গার্ডেন রিচ কিন্তু 2 পেয়েছে, এও 2 আছে, এবার জেন টেকনোলজি 1 দিয়েছে, কারণ ওখানে রিটার্নটা 3টে রিটার্ন ভালো আছে বলে, ঠিক আছে। তো এখানে যদি দেখি সিকা ইন্টারপ্ল্যান্ট সে কিন্তু 2 রয়েছে, অর্থাৎ এর মধ্যে সিকাকে কিন্তু মিড এবং এর মধ্যে সিকা ইন্টারপ্ল্যান্ট চলে আসছে। আরেকটা জিনিস দেখার আছে, সেটা এটা ছাড়াও যদি বলি 1 2 পয়েন্টে সোলার ইন্ডাস্ট্রিজ রয়েছে, সোলার চলে আসছে মিডের মধ্যে, সেকেন্ড লেভেলে সোলার আসছে। আর একটা কোম্পানি বলা যেতে পারতো ডেটা প্যাটার্নের একটু ওভারভ্যালু চলে গেছে বলে হলো না, ঠিক আছে, ডেটা প্যাটার্ন কোনো অফ দেওয়ার দরকার নেই। অ্যাস্ট্রার এখানে দেখতে পাচ্ছি, অ্যাস্ট্রার যাই হোক, ইকুইটি ক্যাপিটাল, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর ইকুইটি দুটো কিন্তু খুব স্ট্রং নয়, আর প্লাস প্রোমোটার হোল্ডিং দরকার নেই, এটা বাদ আমার, তাহলে এই দুটোকে আমি দেখতে পাচ্ছি। এমটার একেবারে নয়, এমটারকে আমি কোনো জায়গা দিচ্ছি না, পারাসকে জায়গা দিচ্ছি না, দুটোকে অফ করে দিচ্ছি। কোচিন শিপওয়ার্ডও কিন্তু খুব পাওয়ারফুল কোম্পানি, রিসেন্ট যে বড় অ্যান্টি সাবমেরিন মেশিন তৈরি করেছে ওরা, দুরন্ত,
এবং কোচিন শিপওয়ার্ড কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, ফিউচার ভালো রয়েছে কোম্পানি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, মানে এখানে হয়তো সেইটা নয়, কিন্তু কোচিন শিপওয়ার্ড ইজ ভেরি গুড কোম্পানি। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল দুটো এখন ঠিক আছে, ভবিষ্যতে এগুলো চেঞ্জ হয়ে যাবে, বাড়তে পারে, এবং এর বেস করে বলা যাচ্ছে না। কোচিন 38,500, তার মানে কোচিনকেও এখানে রাখা যেতে পারে। কোচিনকে গার্ডেন রিচ, বরঞ্চ গার্ডেন রিচ দুটো সাকসেসফুলি কমপ্লিট করছে 29,000। গার্ডেন রিচকে এখানে জিআরএসি, গার্ডেন রিচকে বেটার হয়ে যাচ্ছে কোচিনের থেকে। ফান্ডামেন্টাল কিন্তু খুব ইন্টারেস্টিং এটা। ফান্ডামেন্টাল বলছে কিন্তু কোচিন, মন বলছে কোচিন, কিন্তু ফান্ডামেন্টাল বলছে না গার্ডেন রিচ ভালো, বেটার। তো এখানে গার্ডেন রিচকে আমি নিতে বাধ্য হয়েছি, কারণ গার্ডেন রিচ পয়েন্ট বলছে আমাকে, যে পয়েন্ট হিসেব বলছে বেটার। আচ্ছা, এইগুলোর পরে আজকে এই পর্যন্ত কমপ্লিট করতে চলেছি। নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমগুলো সবসময় সম্ভব না, বিরাট গোটা দিন লেগেছে ব্যাপারটা করতে, তো একটা এক্সপেকটেশন থাকবে যে একটা লাইক অন্তত পাবো।